আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি দেখো শুনতে পাচ্ছ আমাকে। দেখো তোমাদের আজকে হচ্ছে গতদিনে আমরা শুরু করেছিলাম ডলস হাউস। ওই ডলস হাউসেরই আজকে একটু বাকি আছে, ওইটুকু আমরা পড়ে ফেলবো। আর যদি সময় পাই তাহলে এরপরে ক্রাইম এন্ড পানিশমেন্টের একটু ওপরে ইন্ট্রোডাকশন বা এগুলো আমরা পড়বো, যাতে করে সামনের দিনে আমরা আমাদের কন্টিনেন্টালটা শেষ করে ফেলতে পারি। আর কন্টিনেন্টালটা সামনের দিন শেষ করার পরে তারপর থেকে আমরা এখান থেকে আমি তোমাদেরকে কোশ্চেন দেবো, কোশ্চেনের অ্যান্সার ট্যান্সার দেবো, এগুলো তোমরা পড়তে থাকবা। আর খাতায় লিখে পরীক্ষার মতো করে আর কি ওগুলো একটু গ্রুপে শেয়ার করবা, যাতে করে আমি ওগুলো খাতাগুলো দেখে দিতে পারি। আর পাশাপাশি ওই আমরা যে ইএলটির যে ক্লাস হচ্ছে ওই ক্লাসগুলো আবার চলতে থাকবে। আসলে এই ফোর্থ ইয়ারে এসে এই দুইটা সাবজেক্ট এইভাবে দেওয়ার কারণে একটু ঝামেলাই হয়েছে আমাদের। যদি একসঙ্গেই থাকতো, মানে ইএলটি যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে শুধু ইএলটি রাখতো, আবার কন্টিনেন্টাল কেন রেখেছে? মানে এটা একটা ভেজাল করে দিয়েছে আর কি। ওকে, তবে আমি আমি এবার থেকে রেকমেন্ড করব, মানে তোমাদের এখন যারা এই যে থার্ড ইয়ারে আছে তারা যখন ফোর্থ ইয়ার হিসেবে উঠবে, আমি সবাইকে রেকমেন্ড করব এই কন্টিনেন্টাল নেয়ার জন্য। কারণ অহেতুক বাড়তি ঝামেলা নেওয়ার দরকার কি ফোর্থ ইয়ারে উঠে? তাই না? ধরো এক ইএলটি নেওয়ার কারণে আমাদেরকে একটু বেশি সময় পড়তে হয়। তো সেক্ষেত্রে সবাই যদি তোমার ইয়েটা নেয়, কন্টিনেন্টাল নেয়, তাহলে পাঁচটা পাঁচটা রাইটিং পড়লো অল্প সময়ের ভেতরে, অল্প কষ্টেই হয়ে গেল। কিন্তু ইএলটি নিলে মিনিমাম 20টা প্রশ্ন তো পড়তেই হবে। তাহলে কত কষ্ট না? ওকে, তো চলো আমরা এটা পড়ি আমাদের। এইখানে ডলস হাউস, ডলস হাউস, এই যে ডলস হাউস, এটা নিয়ে আমরা দেখি। আমরা গতদিনে যা পড়েছিলাম সেইখান থেকে, মানে গতদিনের ওই পার্ট, আজকের এই পার্ট বুঝতে হলে গতদিনের ওই পার্টটা পড়ে আসতে হবে, দেখে আসতে হবে। তো আমরা গতদিনেই চাচ্ছিলাম শেষ করে দিতে, কিন্তু শেষ হয়নি। দেখো আমরা এখান থেকে পড়ি। During the noisy romp, Nora crawls under the table to play hide and seek. বলা হচ্ছে যে একটা নয়েজি রম্প, রম্প বলতে কোলাহল, হ্যাঁ, হইচই চেঁচামেচি। বলতে এরকম একটা চেঁচামেচির সময় নোরা, সে হামাগুড়ি দিয়ে একটা টেবিলের নিচে গেল এবং এটার মাধ্যমে সে হাইড অ্যান্ড সিক যেন খেলতেছে। She emerges growling and the children shriek with laughter. মানে সে এখানে যখন বের হয়ে আসলো, সে হচ্ছে গ্রলিং করতেছিল এবং বাচ্চা কাচ্চা যারা ছিল তারা সবাই হাসিতে ফেটে পড়লো। মানে এরকম একটা মহিলা যখন তোমার টেবিলের নিচে যায় এবং সে যখন হচ্ছে তোমার হামাগুড়ি দিচ্ছে বা গর্জন করতেছে, গো গো শব্দ করতেছে, গ্রলিং করতেছে, তখন বাচ্চারা সবাই হাসিতে ফেটে পড়লো আর কি। নো ওয়ান হ্যাজ হার্ড ক্রস্ট্যাটস নক অন দ্য ডোর। এবং এই সময় ক্রস্ট্যাট, যে কিনা ওই যে যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছে তার বাবার সিগনেচার জালিয়াতি করে, সে এসে দরজায় নক দিল এবং কেউ এটা শুনতেই পেল না। হি এন্টার্স অ্যান্ড হোয়েন নোরা ইমার্জেস ফ্রম আন্ডার দ্য টেবিল এগেইন, শি গিভস এ স্টাইফলড ক্রাই অ্যাট ডিসকভারিং হার ভিলেইন। বলা হচ্ছে যে আহ, সে প্রবেশ করলো, অর্থাৎ এই ক্রকস্ট্যাড, ক্রকস্ট্যাড আর কি, সে দরজা ঠেলে প্রবেশ করলো, যেহেতু কেউ দরজা খুলতেছে না, ভিড়ায় দেয়া আছে এরকম কিছু একটা হবে। তো সে দরজা ঠেলে প্রবেশ করলো এবং নোরা সে টেবিলের নিচ থেকে বের হয়ে এসেই সে তার ভেতরে ভেতরে একটা চাপা চিৎকার দিল যেন, কারণ সে তার ভিলেইনকে সামনে দেখতে পেয়েছে তাই। ইউজারিং দ্য চিলড্রেন আউট অফ দ্য রুম, নোরা ইজ অ্যালোন উইথ ক্রকস্ট্যাট। এবং বাচ্চাদেরকে তখন ওই রুম থেকে বের করে দেওয়া হলো এবং এখন নোরা এবং ক্রকস্ট্যাট এই রুমে একা। He has come, he says, to ask her to intercede with Torvald on his behalf, for only her influence can protect the job with which Christian Linde might take from him. বলা হচ্ছে যে শুধুমাত্র, মানে সে তাকে বলতে এসেছে, আমাদের ক্রকস্ট্যাট সে নোরাকে বলতে এসেছে যে সেই শুধু পারে তার হাজবেন্ডকে
ইনফ্লুয়েন্স করতে এবং তার জবটা বাঁচিয়ে দিতে, যেটা মূলত এই ক্রিস্টেন লিন্ডে হয়তোবা তার থেকে ছিনিয়ে নেবে ওই জবটা। মানে ও তার পজিশনে হয়তো ক্রিস্টেন লিন্ডেকে বসাবে তাকে আউট করে দিয়ে। ক্রিস্টেন লিন্ডে হচ্ছে এই নোরার বান্ধবী, সে এসে জব চেয়েছে এবং তার সেই যোগ্যতাও আছে। আর অন্যদিকে আমার ক্রগস্ট্যাট, সে ভালো মানুষ না, সেই হিসাবে এই টরভ্যাল্ড অর্থাৎ নোরার যে হাজবেন্ড, সে তাকে বাদ দিয়ে, তাকে তাড়িয়ে দিয়ে, এই ক্রগস্ট্যাটকে তাড়িয়ে দিয়ে হয়তোবা এই ক্রিস্টেন লিন্ডেকে ওখানে বসায় দিতে পারে। এবং ক্রিস্টেন লিন্ডের মূলত ওই ক্রগস্ট্যাটেরই সাবেক প্রেমিকা। He tells her that for the sake of his growing sons, he has been working to restore his fallen position in society and is prepared to fight for this small post in the bank as if he were fighting for his life. সে তখন বলতেছে, মানে আমাদের প্রগস্ট্যাট নোরাকে বলতেছে যে আমি আমার যে বাচ্চাগুলো যে যারা বড় হচ্ছে আর কি, এই গ্রোয়িং সানদের জন্য আমি আমার যে পজিশনটা সোসাইটিতে নষ্ট হয়ে গেছে, ফলেন পজিশন যেটা, সেটাকে আবার রিস্টোর করার জন্য কাজ করছি। এবং আমি যুদ্ধ করতেও প্রস্তুত এই ব্যাংকে এই ছোট্ট একটা পোস্টের জন্য। আহ বলতে পারো যে এটা আমার লাইফ সেভিং এর জন্য এই যুদ্ধটা, ফাইট ফর হিজ লাইফ, মানে এটা তার জীবনের জন্য যেন যুদ্ধ। এটা সে বলতে চায়। মানে সে যেভাবে তার চাকরিটা দরকার, চাকরিটা বাঁচাতে হবে। সে খারাপ ঠিক আছে, তার সুনাম নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু সে আবার এটাকে রিস্টোর করতে চায়। সে আবার এটাকে ফিরে পেতে চায়। তার বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, এই সময় তার চাকরি গেলে তার কষ্ট হয়ে যাবে। নোরা shows little interest until he says he is able to compel her to comply with his request. নোরা এই ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট শো করতেছে না, আগ্রহ দেখাচ্ছে না। তখন ক্রকস্ট্যাট বলল যে আমি যদি চাই তাহলে আমি তোমাকে এই রিকোয়েস্ট মানাতে বাধ্য করতে পারি, কম্পেল করতে পারি। Krogstad reveals that he can prove she borrowed the 200, 250 pounds from him for forging her father's signature. ক্রগস্ট্যাট তখন প্রকাশ করলো এটা যে সে প্রমাণ করতে পারে যে নোরা 250 পাউন্ড তার কাছ থেকে ধার নিয়েছে। এটা ঠিক আছে, এটা ব্যাপার না, বাট সে এটা করেছে তার বাবার সিগনেচার নকল করার মাধ্যমে, সিগনেচার কপি করার মাধ্যমে, ফোর্স করার মাধ্যমে। Her situation was desperate when she needed the money, নোরা এক্সপ্লেইনস। এবং নোরা তখন বলতেছে যে আমার অবস্থা ওই সময় খুব খারাপ ছিল এবং আমার খুব টাকা পয়সার দরকার ছিল। নোরা এটা বলল। Her father, who died soon afterwards, was too ill at the time to be consulted about such matters. বলা হচ্ছে যে এই টাকা পয়সা জনিত ব্যাপারে যখন আমি আলাপ আলোচনা করছিলাম তোমার সাথে, তখন আমার বাবা খুব অসুস্থ ছিল। Surely it is no crime for a woman to do everything possible to save her husband's life, নোরা declares. নোরা বলল নিশ্চিতভাবে এটা কোনো অন্যায় না একজন উইম্যানের জন্য, যে কিনা তার হাজবেন্ডের লাইফটাকে সেভ করার জন্য যা কিছু করতে পারে। এবং এই যা কিছু করা মানে এটা কোনো ইয়ে না, অপরাধ না। নোরা বলল ফরজারি ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট, ক্রকস্ট্যাট রিমাইন্ডস হার। আচ্ছা, ক্রকস্ট্যাট সে আমাদের নোরাকে সে মনে করিয়ে দিল যে এই ফরজারি এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট। হ্যাঁ, মানে জালিয়াতি আর কি। এই জালিয়াতিটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, অ্যান্ড দ্য ল কেয়ার্স নাথিং অ্যাবাউট মোটিভেশন। এবং আমাদের আইন কোনো মোটিভেশনে কাজ হবে না, কোনো মোটিভেশনকে কেয়ার করে না। তুমি কি সিচুয়েশনে পড়েছিলা, কি করেছো না করেছো, এইটাতে ইয়ে করবে না। আইন শুধু দেখবে তুমি জালিয়াতি করেছো। He tells her that the one false step in his own life, the one that ruined his reputation and his career, was nothing more, not, na, was nothing more, nor nothing worse than what you have done. বলতেছে যে
মানে আমাদের ক্রকস্ট্যাট সে বলতেছে নোরাকে যে তার একটা ফলস স্টেপ হচ্ছে তার লাইফে যেটা সে করেছে, অন্যদিকে সে তার নিজের কথা বলতেছে যে আমার যে রেপুটেশন রুইন্ড হয়েছে, আমার ক্যারিয়ার ধ্বংসের মুখে, এইটা তোমার এই ফোর্জারির কাছে কিছুই না। ওয়াজ নাথিং মোর নর নাথিং ওয়ার্স দেন হোয়াট ইউ হ্যাভ ডান। অর্থাৎ তুমি যেটা করেছো এইটার চাইতে আমি যেটা করেছি সেটা খারাপ, বেশি খারাপ না। অথচ আমি আমার শাস্তি পাপের জন্য আমি কি করতেছি, আমার চাকরি যাচ্ছে, আমার রেপুটেশন যাচ্ছে, আর তুমি যে জালিয়াতি করেছো এর জন্য তোমার কিছু হবে না বলতে চাচ্ছো, এরকম আর কি কথা। দিস ইজ নোরাস ফার্স্ট কনফ্রন্টেশন উইথ আ হার্শ ইনফ্লেক্সিবিলিটি অফ লফুল সোসাইটি। বলা হচ্ছে যে এইটা নোরার প্রথম মুখোমুখি হওয়া একটা কর্কশ, বাজে আহ, অবস্থার আর কি, ইনফ্লেক্সিবিলিটির। এই লফুল সোসাইটিতে যেখানে আইনের শাসন রয়েছে এরকম একটা সোসাইটিতে এটা নোরার প্রথম মুখোমুখি হওয়া। ফর দ্য লাস্ট টাইম ক্রকস্ট্যাট আস্ক নোরা টু হেল্প হিম কিপ হিজ পোস্ট। এবং সর্বশেষবারের মতো ক্রকস্ট্যাট সে নোরাকে জিজ্ঞাসা করলো সে কি তার পোস্ট রক্ষার জন্য কাজ করতে পারবে কিনা। ইফ নেসেসারি, যদি দরকার হয়, হি সেইস হি উড প্রডিউস দ্য ফোর্সড বন্ড ইন কোর্ট। বলতেছে যদি দরকার হয়, তুমি যদি আমার হয়ে কাজ না করো, তাহলে আমি কোর্টে এই জালিয়াতির জন্য কেস বন্ড করব বা ফোর্সড বন্ড করব আর কি, মামলা করব। হিজ পার্টিং ওয়ার্ডস ফ্রাইটেন নোরা। এবং এই যে কথাটা সে যে কোর্টে তুলবে, এই কথাটাই নোরাকে ভীত সন্ত্রস্ত করে তুললো। And she tries to distract herself by considering her Christmas decorations. এবং সে চেষ্টা করলো তার নিজেকে তার ক্রিসমাস ডেকোরেশন নিয়ে ব্যস্ত থাকার জন্য, বা নিজেকে ওই চিন্তা থেকে দূরে রাখার জন্য, ডিস্ট্রাক্ট করার জন্য সে চেষ্টা করতেছিল। কিন্তু এই সময়টাতে ইন্টারাপ্টিং হার থটস, টরভ্যাল্ড কামস টু আস্ক হোয়াট ক্রকস্ট্যাটস ওয়ান্টেড। কিন্তু ওই সময়টাতে তার যে যে চিন্তাটা মাথায় ছিল সেই চিন্তাটাকে বাধাগ্রস্ত করে টরভ্যাল্ড অর্থাৎ তার হাজবেন্ড এসে জিজ্ঞাসা করলো যে ক্রকস্ট্যাট কেন এসেছিল, সে কি চায়। হি ইজ অ্যাংরি অ্যাট নোরাস ইভেসিভ অ্যান্সার, বাট শি ফাইনালি admits that the lawyer begged her to say a good word in his behalf. আচ্ছা, আমাদের এই যে হচ্ছে হি অর্থাৎ নোরার যে হাজবেন্ড টরভ্যাল্ড, সে একটু রাগান্বিত হলো নোরার এই ইভেসিভ অ্যান্সারের কারণে। ইভেসিভ বলতে অসরল বা কমপ্লেক্স, সরল অ্যান্সার দিল না, সোজা অ্যান্সার দিল না, এবং এই অ্যান্সারের কারণে সে রাগান্বিত হলো। কিন্তু শি ফাইনালি অ্যাডমিটস, ফাইনালি আমাদের এই নোরা সে স্বীকার করে যে লয়ার বেগড হার টু সে এ গুড ওয়ার্ড অন অন হিজ বিহাফ। বলেছে লয়ার অর্থাৎ ওই আমাদের ক্রকস্ট্যাট, সে তার কাছে বলেছে যে যাতে করে তার পক্ষে, তার চাকরি বাঁচানোর জন্য তার হাজবেন্ডকে যেন সে কিছু বলে এইটার ব্যাপারে, এটা সে বলতেছে তার হাজবেন্ডকে, যে ক্রকস্ট্যাট এসেছিল যাতে আমি তোমাকে তার চাকরি বাঁচানোর জন্য তার পক্ষে কিছু কথা বলি, সেটা। এই লয়ার হচ্ছে ক্রকস্ট্যাট, ক্রকস্ট্যাট হচ্ছে লয়ার, হচ্ছে ল নিয়ে পড়াশোনা করেছিল। Torvald becomes agreeable after Nora coaxes him to be her supervisor in choosing her costume for the fancy dress party they are to attend the next evening. বলা হচ্ছে টরভ্যাল্ড সে অ্যাগ্রিয়েবল ছিল যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। এবং আফটার হচ্ছে নোরা কক্সেস, অর্থাৎ নোরা তাকে একটু কক্স করতেছিল, মানে যে কক্স বলতে তোষামোদ করা, খোশামদ্দি করা, এটা করতেছিল যে সে তার সুপারভাইজার হতে, মানে হয়ে তার আগামীকালকের যে পার্টি সে পার্টির জন্য কোন পোশাকটা পরবে সে ওটা ঠিক করে দেবে, এবং নেক্সট ইভিনিং এ যে পার্টিটা হবে ক্রিসমাস পার্টি সেইটাতে, মানে একটা দুজনের ভেতরে যেন একটা হ্যাপি মোমেন্ট আর কি। দেন শি স্লোলি লিডস টু টক ব্যাক টু ক্রকস্ট্যাট। এবং তারপরে সে ধীরে ধীরে ক্রকস্ট্যাটের ব্যাপারে কথা বলতে শুরু করলো।
হি ওয়ান্স কমিটেড এ ফরজারি, টরভাল্ড টেলস হার। টরভ্যাল্ড এবার আমাদের হি অর্থাৎ ওই ইয়ের হাজবেন্ড, নোরার হাজবেন্ড, সে বলতেছে যে টরভ্যাল্ড টেলস হার, টরভ্যাল্ড তাকে বলেছে যে হি ওয়ান্স কমিটেড এ ফোরজারি, সে একটা সময় একটা জালিয়াতি করেছে। টরভ্যাল্ড নোরাকে বলল যে এই ক্রকস্ট্যাট স্বীকার করেছে যে সে একটা জালিয়াতি করেছে। আউট অফ নেসেসিটি আস্ক নোরা, নোরা বলল কোনো দরকার ছাড়াই। অ্যান্ড হি নটস, এবং সে মাথা নাড়লো। আমাদের টরভ্যাল্ড, তার হাজবেন্ড, মাথা নাড়লো। Any man is allowed one false move, Torvald continues, so long as he openly confess and accept his punishment. টরভ্যাল্ড তো নোরার হাজবেন্ড, সে বলতেছে কোনো মানুষ একটা ভুল করতে পারে, এবং সেটা যদি সে ভুল স্বীকার করে এবং শাস্তি মেনে নেয়, তাহলে সেটাতে ক্ষমা করে দেয়া যায়, এরকমটা আর কি। বাট ক্রকস্ট্যাট, কিন্তু ক্রকস্ট্যাট বাই হিজ কানিং, তার চালাকি দিয়ে, অ্যাভয়েডেড দ্য কনসিকুয়েন্সেস অফ হিজ গিল্ট, সে তার দোষের যে, মানে সে তো দোষ করেছে করেছে, তারপরে সে তার ধূর্ততার ব্যবহার করে, চালাকি করে, সে তার ওই ভুলের যে রেজাল্ট আসবে, যে প্রভাবটা পড়বে তার উপরে, সেটাকেও সে অ্যাভয়েড করার চেষ্টা করেছে, মানে ওখানে সে চালাকি খাটিয়েছে। জাস্ট থিঙ্ক, সেই স্টরভেল্ট, হাউ এ গিলটি ম্যান লাইক দ্যাট হ্যাজ টু লাই অ্যান্ড প্লে এ হিপোক্রিট উইথ এভরিওয়ান। বলতেছে চিন্তা করো, যে টরভ্যাল বলতেছে কিভাবে একজন দোষী মানুষ সে মিথ্যা কথা বলতে বাধ্য হয় এবং সবার সাথে সে প্রতারণা করতে থাকে। হাউ হি হ্যাজ টু ওয়্যার এ মাস্ক ইন দ্য প্রেজেন্স অফ দোজ নিয়ার অ্যান্ড ডিয়ার টু হিম, এবং তাকে কিভাবে একটা, মানে মুখ লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, মাস্ক পরে থাকতে হয় যেন, মুখ লুকিয়ে থাকতে হয় যেন তার মানে কাছের মানুষজনের কাছ থেকেও, ইভেন বিফোর হিজ ওন ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এমনকি তার নিজের স্ত্রী বা তার বাচ্চা কাচ্চার কাছ থেকেও তাকে লুকিয়ে থাকতে হয়, মুখ লুকিয়ে থাকতে হয়। অ্যান্ড অ্যাবাউট দ্য চিলড্রেন, দ্যাট ইজ দ্য মোস্ট টেরেবল পার্ট, এবং বাচ্চাদের ক্ষেত্রে যখন মুখ লুকিয়ে থাকতে হয়, এইটা সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়। এটা আসলে ক্রকস্ট্যাডের সম্পর্কে এই কথাটা বলতেছে, বাট এই কথাগুলি লেগে যাচ্ছে আমাদের নোরার ক্ষেত্রে আর কি। নোরাও তো এরকম ফোর্জারি করেছে, জালিয়াতি করেছে। He goes on to describe how infections and poisons pollutes the very atmosphere breathed in such a home. তিনি বলতেছেন, তিনি হচ্ছে আহ, তার বর্ণনা দিয়ে যাচ্ছেন যে কিভাবে এই রকমের বাড়িগুলো, অর্থাৎ যে বাড়িগুলোতে এরকমের মানুষ থাকে, যে বাড়িগুলোতে এরকম হিপোক্রেটিক ব্যাপার স্যাপার থাকে, সেই বাড়িগুলো কিভাবে ইনফেক্টেড হয় এবং কিভাবে বিষাক্ত হয়ে ওঠে, কিভাবে দূষিত হয়ে পড়ে বাড়ির পরিবেশ, সেটা তিনি বলে যাচ্ছেন। While Nora becomes increasingly agitated, Torvald continues his lecture. কিন্তু এটা তো ওই যে নোরার গায়ে লাগতেছে, তাই না? সে তো ক্রকস্ট্যাটের কথা বলতেছে, কিন্তু নোরাও তো ওই দোষেই দোষী, এজন্য নোরার গায়েও লাগতেছে এই কথাবার্তাগুলো। তো বলতেছে যখন নোরা ক্রমবর্ধমান রূপে, ইনক্রিজিংলি, সে বিক্ষুব্ধ হয়ে উঠতেছে, টরভ্যাল্ড তখন তার লেকচার দেওয়াটা কন্টিনিউ করেই যাচ্ছে, সে কথা বলেই যাচ্ছে। In his career as a lawyer, her husband affirmed he has discovered that everyone who has gone bad early in life had a deceitful mother, since it is she whose influence dictates the children's moral character. In his career as a lawyer, অর্থাৎ her husband affirms, অর্থাৎ তার হাজবেন্ড, নোরার হাজবেন্ড, আমাদের যে টরভ্যাল্ড, সে বলতেছে যে তার ক্যারিয়ারে সে ডিসকভার করেছে যে ওই সমস্ত বাচ্চা কাচ্চা যারা আসলে তাদের আর্লি লাইফে নষ্ট হয়ে গেছে, তারা মূলত তাদের মায়ের দ্বারা হ্যাড এ ডিসিটফুল মাদার, তাদের একটা প্রতারক টাইপের মা ছিল, এবং সেই মায়ের এই ডিক্টেটরশিপ যে ইনফ্লুয়েন্স, সেটার কারণেই মূলত বাচ্চা কাচ্চা নষ্ট হয়েছে। এটা বলতেছে যে মায়েরা অনেক সময়
অনেক শাসন করে, নিজেদের ইচ্ছা তার বাচ্চা কাচ্চাদের উপরে চাপিয়ে দেয়, নিজেরাও প্রতারণা করে, যেগুলো বাচ্চারা দেখে দেখে তার বাচ্চারাও নষ্ট হয়ে যায়। এটা টরভ্যাল্ড বলতেছে আর কি, কিন্তু এটা সব নোরার গায়ে লাগতেছে কিন্তু। হি লিভস নোরা, এবং এটা বলে সে নোরাকে ত্যাগ করে চলে যায়, স্টান্ড উইথ হরর অ্যাট হিজ ওয়ার্ডস। এবং তার কথার যে হচ্ছে রেজাল্ট বা ভয় বা ভয়ঙ্কর যে দিকটা, সেটাতে আমাদের নোরা একবারে স্টান্ড হয়ে যায়। হোয়েন দ্য নার্স এন্টার্স উইথ দ্য চিলড্রেন, শি রিফিউজেস টু সি দেম। এবং নোরার ক্ষেত্রেও যেটা ঘটে যে যখন নার্স বা তাদের যে বাড়ির যে আয়া বা বুয়া, সে যখন তার বাচ্চা কাচ্চাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, সে তার বাচ্চাকে যেন দেখতে চাচ্ছে না, মুখ লুকাতে যাচ্ছে এবং বলতেছে, নো নো নো, ডোন্ট লেট দেম কাম ইন টু মি। নোরা প্লিজ, নোরা বলল যে প্লিজ দয়া করে তাদেরকে আমার কাছে আসতে দিও না। আই কান্ট পসিবলি বি ট্রু, শি সেইস টু হারসেলফ। সে বলতেছে সম্ভবত আমি সত্যকে ধারণ করতে পারতেছি না, আমার ভেতরে ফলস ঢুকে গেছে। এবং সে বলতেছে, ডিপ্রেভ মাই লিটল চিলড্রেন, আমি আমার ছোট বাচ্চাদের সাথে কেউ বঞ্চিত করতেছি, প্রতারণা করতেছি। পয়জন মাই হোম, আমি আমার হোমকে কি বিষাক্ত করে তুলতেছি। শি ইজ পেল উইথ টেরর অ্যাট হার থটস হোয়াইল দ্য কার্টেন ডিসেন্ডস। এবং যখন পর্দা পড়ে যাচ্ছে, আমাদের এই নাটকের যখন পর্দা পড়তেছে, তখন সে হচ্ছে তোমার আহ ভয়ে ভয়ে আছে, ভয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে, এবং তারপরে সে বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা, আমি একটা কল রিসিভ করি, একটু ওয়েট করো তো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, বলো। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে টরভ্যাল্ড আর নোরার কাহিনী। এটা আশা করি এখন বুঝতে পেরেছো, এবং এইটা এইভাবে মনে রাখতে হবে তাহলেই। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা স্টোরি। হ্যাঁ, তোমরা, আমি যে সবসময় বলি বাংলা ট্রান্সলেশন পড়লে আরো ভালো বোঝা যায়, ওখানে ডিটেইলে পড়া যায় এবং দ্রুত পড়া যায়। আর সামারিতে অত আহ, ঘটনার বা কত ডিটেইল থাকে না, তারপরেও যেটা থাকে আমাদের প্রশ্ন পড়ার জন্য আর কি যথেষ্ট। প্রশ্ন পড়তে গেলে এর চেয়ে যে বেশি জানতে হবে এমনটার দরকার নেই। ওকে, আমরা তাহলে এইটা কমপ্লিট করে ফেললাম, এবার আমরা চলে যাই পরেরটাতে। পরের আমাদের আরো একটা আছে, সেটা হলো, আমরা পরের যে রাইটিংটা সেটা ক্রাইম এন্ড পানিশমেন্ট। ক্রাইম এন্ড পানিশমেন্ট এটা আমরা পড়বো। আচ্ছা, এটা এটা নিয়ে আমরা পড়ি, আজকে শুরু করি এবং সামনের দিন আমরা এটা শেষ করব। আজকে হচ্ছে এই ধরো থিম, ইন্ট্রোডাকশন এগুলো পড়তে থাকি। দেখো, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, অপরাধ এবং হচ্ছে শাস্তি। এটা হচ্ছে ফেডর ডস্তভস্কি। মানে এটা রাশিয়ান রাইটার তো, এর নাম দেখো কি অবস্থা। ফেডর মিখাইলি, কি, মিখাইলোভিস ডস্তভস্কি। ফেডর মিখাইলোভিচ ডস্টোভস্কি এর পুরো নাম। তার জন্ম মৃত্যু এত সালে, এইটা আর কি লাইফ স্প্যান। তার রাইটিং এর নাম ক্রাইম এন্ড পানিশমেন্ট। তো দেখো এখানে,
বলতেছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ইজ এ নোভেল বাই দ্য রাশিয়ান অথর ফিওদর দস্তোভস্কি। ফিওদর দস্তোভস্কি তার একটা নোভেল, এবং সেটা হচ্ছে রাশিয়ান রাইটার তিনি, এবং সেটার নাম হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন দ্য লিটারেরি জার্নাল দ্য রাশিয়ান মেসেঞ্জার in 12 monthly installments during 1866। বলা হচ্ছে 1866 সাল ব্যাপী 18টা কিস্তিতে, মান্থলি ইনস্টলমেন্টে এই রাশিয়ান দ্য মেসেঞ্জার জার্নালে এইটা পাবলিশ হয়। মানে 18টা কিস্তিতে এবং মান্থলি, মানে 18 মাস ধরে। ও মান্থলি তো এটা ইয়ের নাম, 12 মান্থলি। আচ্ছা, যাই হোক এখানে পাবলিশ হয় আর কি। দ্য নোভেল ইজ অফেন সিটেড অ্যাজ ওয়ান অফ দ্য সুপ্রিম অ্যাচিভমেন্টস ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। এই নোভেলটাকে বলা হয় যে বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে একটা বড় রকমের অ্যাচিভমেন্ট, বড় রকমের একটা অর্জন, এবং এই নোভেলটার নাম দেওয়া হয় ক্রাইম এন্ড পানিশমেন্ট। ক্রাইম এন্ড পানিশমেন্ট ফলোজ দ্য মেন্টাল অ্যাঙ্গুয়েশ অ্যান্ড মোরাল ডিলেমাস অফ রোডিন রাস্কল রাস্কলনিকভ, an impoverished ex-student in Saint Petersburg who plans to kill an unscrupulous pawnbroker, an old woman who stores money and valuable objects in her flat। বলা হচ্ছে যে এই ক্রাইম এন্ড পানিশমেন্ট এটা মূলত একটা মানসিক যন্ত্রণা এবং নৈতিক ডিলেমার একটা গল্প। এবং এখানে প্রধান ক্যারেক্টার তো হচ্ছে রোডিয়ন আহ রাস্কলনিকভ। তার একটা মানসিক যন্ত্রণা এবং মোরাল যে ডিলেমা, নৈতিক যে ডিলেমা, সেটার একটা গল্প। এবং তিনি মূলত একজন ইম্পোভারিজড এক্স স্টুডেন্ট অফ সেন্ট পিটার্সবার্গের তিনি একজন দরিদ্র স্টুডেন্ট, ইম্পোভারিজড। এবং তিনি প্ল্যান করেন যে তিনি একজন আনস্ক্রুপুলাস, একজন পণ ব্রোকার, এই পণ ব্রোকারকে তিনি মূলত হত্যা করবেন। মানে পণ ব্রোকার বলতে যিনি মূলত ওই বন্ধকি জমি টমি গ্রহণ করেন আর কি। আমরা ওই যে জমি কর দেয়া, জমি লিজ দেয়া বলি না, এই টাইপের আর কি। যিনি টাকা পয়সা ধার দিয়ে থাকেন, মানে এক কথা মহাজন টাইপের। তো তিনি এরকম একজন আনস্ক্রুপুলাস বা বাজে একজন পণ ব্রোকারকে তিনি হত্যা করবেন। এবং সেই পণ ব্রোকারটাকে একজন ওল্ড উইম্যান, একটা বৃদ্ধ মহিলা, হু স্টোরস মানি অ্যান্ড ভ্যালুয়েবল অবজেক্টস ইন হার ফ্ল্যাট, যে তার ফ্ল্যাটের ভেতরে মূল্যবান বিভিন্ন বস্তু এবং মানে টাকা পয়সাকে স্টোর করেছেন, জমা করেছেন। তো আমাদের এই এখানকার যে রাস্কলনিকভ, রোডিয়ন রাস্কলনিকভ, সে হচ্ছে তাকে হত্যা করতে চায়, এবং হত্যা করে সে তার বাড়ি থেকে এই টাকা পয়সাগুলো হাতিয়ে নিতে চায়। হি theorizes that with the money he could liberate himself from poverty and go on to perform great deeds, and seek to convince himself that certain crimes are justified if they are committed in order to remove obstacles to the higher goals of extraordinary man। আচ্ছা, তিনি একটা থিওরি যেন আবিষ্কার করেছেন, থিওরাইজ করেছেন যে মানি ক্যান লিবারেট হিমসেলফ, দারিদ্রতা থেকে টাকা পয়সা তাকে স্বাধীনতা দিবে, এবং গো অন টু পারফর্ম গ্রেট ডিড, এবং তাকে, তিনি যখন টাকা পয়সা পাবেন, দরিদ্রতা যখন থাকবে না, তখন তিনি বড় কাজ করতে পারবেন, গ্রেট ডিড গুলো করতে পারবেন। এবং তিনি তার নিজেকে বোঝান এই বলে যে কিছু কিছু ক্রাইম, এগুলো হচ্ছে জাস্টিফাইড, এগুলো ঠিক আছে, এগুলো অন্যায় না, যদি ইফ দে আর কমিটেড, যদি সেই ক্রাইমগুলো করা হয় কোনো একটা বাধা, কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি মানুষের কোনো একটা গোল অর্জনের ক্ষেত্রে কোনো একটা বাধাকে রিমুভ করার জন্য কোনো যদি ক্রাইম করা হয়, তাহলে সেটা ক্রাইম না, সেটা জাস্টিফাইড। এই থিওরিটার উপরেই কিন্তু পুরো স্টোরিটা। হ্যাঁ, এটা একটু মনোযোগ সহকারে দেখো, পড়ো। সে বলতেছে যে তিনি থিওরাইজ করতেছেন যে তিনি টাকা পয়সা হাতিয়ে নেওয়ার মাধ্যমে তিনি তার নিজেকে দারিদ্রতা থেকে মুক্ত করবেন,
এবং তিনি এর পরবর্তীতে অনেক ভালো ভালো বড় বড় কাজ করবেন। এবং তিনি তার নিজেকে এটা বলে বোঝাচ্ছেন যে কিছু কিছু ক্রাইম করা এটা ঠিক আছে, এটা জাস্টিফায়েবল, যদি সেই ক্রাইম করার মাধ্যমে তোমার এক্সট্রা অর্ডিনারি মানুষ হওয়ার পথের কোনো বাধাকে যদি তুমি দূর করতে পারো তবে, এবং সেটা যদি দূর করো তবে সেই ক্রাইমগুলো জাস্টিফাইড। ওয়ান্স দ্য ডিড ইজ ডান, যখন ওই কাজটা শেষ হয়ে যাবে, হাউএভার হি ফাইন্ডস হিমসেলফ wracked উইথ কনফিউশন, প্যারানোয়া অ্যান্ড হচ্ছে ডিসগাস্ট। বলা হচ্ছে যে যখন এই আমাদের হচ্ছে ইয়ে রাস্কলনিকভ আর কি, ওয়ান্স দ্য ডিড ইজ ডান, যখন এই কাজটা একবার সম্পন্ন হয়ে যাবে তখন তিনি তার নিজেকে বিভ্রান্তি, তারপরে প্যারানোয়া মানে বিভ্রান্তি, এবং বিতৃষ্ণায় তখন তিনি ভুগতে থাকেন আর কি। মানে কাজটা তিনি করে ফেলেন। থিওরি অনুযায়ী তিনি একজন মানুষকে হচ্ছে হত্যা করেন এবং তার টাকা পয়সাগুলো ঝেড়ে দেন, এবং কিন্তু ঝাড়ে ঝেড়ে দেওয়ার পরে তিনি আর সুখে নাই। এবার তিনি তার র্যাক টু ইট কনফিউশন, তিনি তার ভিতরে একটা বিভ্রান্তি বা একটা কনফিউশন ভুগতে থাকেন, এবং তিনি তার ভিতরে একটা প্যারানয়া কাজ করতে থাকে, বিভ্রান্তি, ভ্রমও কাজ করতে থাকে, এবং একটা বিরক্তিকর লাইফ লিড করতে থাকেন। His theoretical justification lost all their powers as he struggles with guilt and horror and confronts both the internal and external consequences of his deed. যখন তার যে থিওরি অফ জাস্টিফিকেশন, ওই যে ন্যায় বিচারের বা তিনি যে কাজটা করতেছেন এটা ঠিক আছে, এই যে তার যে থিওরিটা, এই থিওরিটা তার সমস্ত পাওয়ার হারিয়ে ফেলে। কারণ ওই কাজটা করার পরে, ওই অপরাধটা করার পরে তিনি তার ভেতরে একটা অপরাধ বোধ বা একটা ভয়, এটা তার ভিতরে কাজ করতে থাকে, অ্যান্ড কনফ্রন্টস বোথ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কনসিকুয়েন্সেস অফ হিজ ডিড, এবং তার এই কাজের যে বাহ্যিক এবং ভেতরের যে ফলাফলটা, যে প্রভাবটা, সেটা পড়তে থাকে এবং সেটার মুখোমুখি তিনি হতে থাকেন, এরকমটা। সেদিন দেখলাম নিউজে এক লোক, তার 6 মাসের জেল দিয়েছিল, সে 6 মাসের জেলের ভয়ে সে প্রায় আজ 20 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, এবং 20 বছর পরে সে আবার ধরা পড়েছে। ধরা পড়ে তার ওই 6 মাসের জেল। তো লাভ হইলো কি? তো আমাদের এই ব্যক্তিটারও তাই হয়েছে, সে সুখে থাকার জন্য একটা মানুষকে খুন করলো বা এটা সেটা করলো, কিন্তু আলটিমেটলি গিয়ে তার এই ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই রকমেরই হচ্ছে দৌড়ানির উপরে সে আছে। তার মন থেকেও সে শান্তি পাচ্ছে না, আবার এক্সটার্নাল দৌড়ানি বলতে পুলিশ তাকে খুঁজতেছে। তো এটাও একটা তার ঝামেলা, এটা সে বলতেছে। আচ্ছা, এটা গেল ইন্ট্রোডাকশন, আমরা এবার থিম নিয়ে আলোচনা করি। দেখো, থিমস হচ্ছে, এখানে অনেকগুলি থিম রয়েছে, থিমগুলো আমরা আলাদা আলাদা করে চিন্তা করি। দেখো, একটা হচ্ছে নিহিলিজম। নিহিলিজম বলে মানে হচ্ছে ধ্বংসবাদ। এমন অনেক মানুষ আছে না যে সবকিছু ধ্বংস করে ফেলবো, ছারখার করে ফেলবো, দেখবো কি হয়, এই টাইপের। যেমন বর্তমানে বলতে পারো যে আমাদের ইসরাইল এর যে হচ্ছে ইয়ে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, সে কিন্তু এরকম, যেমন হামাসকে একবার ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিতে চায়। তো এটাই হচ্ছে নিহিলিজম বা নিহিলিস্টিক অ্যাটিটিউড। এরপর র্যাশনালিজম, মানে যুক্তি দেখানো, যৌক্তিক কোনো বিষয় উপস্থাপন করা, এটা হচ্ছে র্যাশনাল বা র্যাশনালিজম। এরপর ইউটিলিটারিয়ানিজম, ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে উপযোগীবাদ, মানে বেনিফিট বা বেনিফ্যাক্টর, মানে বেনিফিশিয়ারি কোনো বিষয় চিন্তা ভাবনা করা। অর্থাৎ তুমি যা কিছু করতে চাচ্ছ তার ভিতরে বেনিফিট খুঁজো, এটা হচ্ছে, তার মানে হচ্ছে তুমি ইউটিলিটারিয়ান। যা কিছু করো সেটার ভেতরে বেনিফিট খুঁজো, তার মানে তুমি হচ্ছে ইউটিলিটারিয়ান, মানে উপযোগী, উপযোগীবাদ আর কি, তুমি উপযোগবাদে বিশ্বাসী। তো এই নিহিলিজমের থিমটা এর ভেতরে রয়েছে। আমাদের এই লোকটাই যেমন একজনকে ধ্বংস করে ফেলতে চাচ্ছে, মেরে ফেলতে চাচ্ছে। তারপর ন্যাশনালিজম এখানে রয়েছে, সে যৌক্তিকতা দেখাচ্ছে, যুক্তি উপস্থাপন করতে। তারপর ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ সে তার এই খারাপ কাজের মাধ্যমে সে বেনিফিটেড হতে চাচ্ছে। এখানে রয়েছে এ হন্টিং সাইকোলজিক্যাল থ্রিলার অ্যান্ড এ রিভিউ অফ হোয়াট ইভিল মিনস,
এর ভেতরে আমরা দেখতে পাবো এটা দেখতে পাবো এই রাইটিংটা একটা হন্টিং সাইকোলজিক্যাল থ্রিলার এইটা। এবং এর মাধ্যমে এখানে আমরা দেখবো যে খারাপ জিনিস বা খারাপ কাজ কি সেটারই যেন একটা রিভিউ, বা খারাপ জিনিসটা কি এটারই যেন একটা রিভিউ আমরা এখানে দেখতে পাবো। The book offers a glimpse of the motivations, struggles, anxieties inside the mind of the murderer, an idealistic, intellectual, sensitive, and desperate young man. বলতেছে এই বইটা মূলত একটা মোটিভেশনের গ্লিমস দিচ্ছে, একটা আলো যেন দিচ্ছে। এইটা একই সঙ্গে এর ভিতরে স্ট্রাগল দিচ্ছে, সংগ্রাম, অ্যাংজাইটিস ইনসাইড দ্য মাইন্ড অফ দ্য মার্ডারার, একটা মার্ডারারের ভেতরে, একটা খুনির ভেতরে যে একটা উদ্বিগ্নতা কাজ করে, টেনশন কাজ করে, সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর একটা আইডিয়ালিস্টিক, তারপর একটা ইন্টেলেকচুয়াল, সেনসিটিভ এবং ডেসপারেট ইয়াং ম্যানকে আমরা দেখতে পাচ্ছি। একটা আদর্শবাদী, একই সঙ্গে জ্ঞানী, একই সঙ্গে সেনসিটিভ, আবার একটা ডেসপারেট ইয়াং ম্যান যেন আমরা তাকে যেন দেখতে পাচ্ছি। This book examines the issue prevalent of Europe's enlightened circles at that time. বলা হচ্ছে ওই সময়টাতে, যে সময়টাতে এই রাইটিংটা হয়েছে, সেই সময়টাতে ইউরোপে যে একটা ইস্যু হচ্ছে বিরাজ করতেছিল, আহ, সেই ইস্যুটাকেই মূলত এখানে এক্সামিন করা হয়েছে এই বইয়ের ভেতরে। ইস্যুটা কি? whether the end always justify by means, or whether it is ultimately good to commit immoral actions just to achieve a greater good। বলতেছে যে ইস্যুটা এক্সামিন করতে, প্রিভ্যালেন্ট করতেছিল, বিরাজ করতেছিল ওই সময় ইউরোপে, সেই ইস্যুটা হচ্ছে, বা সেই হচ্ছে টেনশনটা হচ্ছে, whether the end always justify the means, অর্থাৎ তুমি যে কোনো কাজই করো না কেন তার শেষে গিয়ে সব সময় কি ভালো কিছুই হয় কিনা। আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার, তো এন্ড কি সব সময় জাস্টিফায়েবল হয় কিনা, বা মানুষের এন্ডটা, বা তুমি যে একটা কাজ করলা সেই কাজের ফলাফল তো শেষে গিয়ে তুমি সব কাজের ক্ষেত্রেই পেলা কিনা, এটা, অথবা এইটা কোনো ভালো বিষয় কিনা যে তুমি একটা গ্রেটার গুডকে অ্যাচিভ করার জন্য তুমি কোনো একটা ইমোরাল অ্যাকশন কমিট করে ফেললা, তুমি একটা খারাপ কাজ করে ফেললা ভালো একটা কাজ করার উদ্দেশ্যে, এইটা ঠিক কিনা সেটাও বলতেছে। তো এই মতবাদটা ওই সময়টাতে ইউরোপে চলতেছিল। তো এইটা ব্যাপারটা এই বইটাতে এক্সামিন করা হয়েছে জানো। ওকে, এরপরে আছে ক্যারেক্টার। ক্যারেক্টার আমরা কয়েকটা ক্যারেক্টার পড়ি, তারপরে এখানকার ক্যারেক্টার গুলো খুবই মানে উচ্চারণ করতে গেলে দাঁত মুখ ভেঙে যাবে। তো আমরা সংক্ষেপে এই যে যে ক্যারেক্টার আমাদের দরকার সেগুলো আমরা সংক্ষেপে উচ্চারণ করব, সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে দেখো রাসকলনিকভ। আমরা এটা এইটুকু মনে রাখবো, এতটুকু করতে গেলে আমাদের মুশকিল হয়ে যাবে। তুমি এই রোডিয়ন এটাও মনে রাখতে পারো, অথবা রাসকলনিকভ এটাও মনে রাখতে পারো। যেমন এখানে বলেও দিচ্ছে যে এই পুরোটার সংক্ষেপে তুমি এই রোডিয়া বা রডকা নামে তুমি ডাকতে পারো। এটাকে সোফিয়া সেময়নভা কি কি যেন নাম, যাই হোক এই সোফিয়াকে অনেক সময় সোনিয়া বলা হচ্ছে, তারপর সোনিকা এটাও বলা হচ্ছে। তারপরে যেমন এখানে প্রত্যেকটাতে তাই আছে। এইটার নাম হচ্ছে আহ ডোনিয়া বা ডোনিকা, এই নামেও তুমি ডাকতে পারো। তো আমরা এখানে দেখি দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল, এই রাসকলনিকভ সে হচ্ছে, বা রোডিয়া সেটা হচ্ছে এই নোভেলের প্রোটাগনিস্ট, প্রধান ক্যারেক্টার। এ ফর্মার স্টুডেন্ট, রাসকলনিকভ ইজ নাও ডেস্টিটিউট, লিভিং ইন এ cramped garret at the top at the top of an apartment building। বলতেছে এইটা হচ্ছে আমাদের এই নাটকের বা এই নোভেলের হচ্ছে প্রোটাগনিস্ট। সে একজন স্টুডেন্ট, এবং রাসকলনিকভ সে এখন মেন্টালি ডেস্টিটিউট অবস্থায়, খুবই মানে কি বলে অশান্তিতে আছে, এবং লিভিং ইন এ ক্র্যাম্পড, হ্যাঁ একটা ছোট
আহ হচ্ছে আবদ্ধ জায়গায় সে বসবাস করে, এবং ক্র্যাম্পড গ্যারেট বলতে চিলে ঘর। হ্যাঁ, ক্র্যাম্প গ্যারেটে সে বসবাস করে কোনো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর উপরে। আমরা বলি না চিলে কোঠা, ওই চিলে কোঠাই হচ্ছে এই গ্যারেট। এটাকে চিলে কোঠার আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে যে কক ককলোফট বলা হয়, অথবা লফট বলা হয়। ককলফট অথবা লফট। তাহলে আমরা আজকে আরেকটা নতুন জিনিস শিখলাম, কি গ্যারেট। এই যে গ্যারেট, এটা হচ্ছে লফট বা ককলফট বলা হয় এই চিলে কোঠার ইংরেজি। The main drama of the novel centers on his interior conflict, first over whether to kill the pawnbroker and later over whether to confess and rejoin humanity. এই এই ড্রামাটার মূলত এখানকার যে প্রধান ক্যারেক্টার রাস্কলনিকভ, তার যে ইন্টেরিয়র, তার যে ভেতরে যে একটা কনফ্লিক্ট চলতেছে, তার ভেতরে যে কনফ্লিক্ট চলতেছে, মেন্টাল একটা দ্বন্দ্ব চলতেছে, সেটা হচ্ছে, প্রথম দ্বন্দ্বটা হচ্ছে সে এই পণ ব্রোকারকে হত্যা করবে কিনা, দ্বিতীয়বার এই পণ ব্রোকারকে হত্যা করার পরে সে এটা স্বীকার করবে কিনা, এবং স্বীকার করে সে আবার এই পুনরায় হিউম্যানিটিতে ফিরে আসবে কিনা, সেটা চিন্তা করতে হবে। মানে স্বীকার করলে তো শাস্তি হবে, শাস্তির পরে সে আবার সাধারণ মানুষ হিসেবে ঘুরে বেড়াতে পারবে বা যা ইচ্ছা তাই করতে পারবে। তো সেটা সে চিন্তা করতেছে, সে ভালো হবে কিনা, এটা এটা নিয়ে তার মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে এখন। রাস্কলনিকভ ইজ ইল থ্রু আউট দ্য নোভেল। এই পুরো নোভেল জুড়ে আমরা দেখবো রাস্কলনিকভ সে অসুস্থ, ওভারওয়েলমড বাই দ্য ফিলিংস অফ অ্যালাইনেশন অ্যান্ড সেলফ লোয়েথিং। বলা হচ্ছে যে সে এখন আহ, একটা একটা ফিলিংস ওভারওয়েলমড হয়ে আছে, নিমজ্জিত হয়ে আছে বা স্টান্ড হয়ে আছে। সেটা হচ্ছে যে একাকিত্ব, একাকিত্বের যে ফিলিংস, এবং আত্মগ্লানি, সেই আত্মগ্লানির যে ফিলিংস, সেই ফিলিংসে একবারে সে নিমজ্জিত হয়ে আছে। এবং পুরো নাটক জুড়ে, পুরো নোভেল জুড়ে আমরা দেখতে পাবো সে অসুস্থ। এই হচ্ছে রাস্কলনিকভ। এরপর হচ্ছে সোফিয়া বা সোনিয়া। আমরা এখানে দেখি রাস্কলনিকভস লাভ অ্যান্ড অমকের ডটার, মানে এর মা, এর মেয়ে, মার মেয়ে লাডভস, মার্মেলাডভস ডটার। রাস্কলনিকভের হচ্ছে প্রেমিকা হচ্ছে এই সোনিয়া, এবং মার্মেলাডভসের মেয়ে সে। সোনিয়া ইজ ফোর্সড টু prostitute herself to support herself and the rest of her family. সোনিয়া তার নিজেকে প্রস্টিটিউটের কাজ করতে হয় তাকে, তার নিজেকে চালানোর জন্য এবং তার ফ্যামিলিকে চালানোর জন্য। She is meek and easily embarrassed, but she maintains a strong religious faith. সে খুবই শান্ত, এবং সে খুব সহজেই লজ্জাও পায়, এম্বারেসড হয়, কিন্তু তারপরেও সে মেনটেন করে একটা স্ট্রং রিলিজিয়াস ফেইথ মেনটেন করে। She is the only person with whom Raskolnikov share a meaningful relationship. এবং এই সোনিয়াই হচ্ছে একমাত্র ব্যক্তি যার সাথে রাস্কলনিকভ একটা অর্থপূর্ণ, অর্থবহুল, অর্থপূর্ণ বা মিনিংফুল একটা রিলেশনশিপ শেয়ার করে। আর কারোর সাথে সে করে না আর কি। ওকে, এবার আসো। আরেকটা ক্যারেক্টার, এটা হচ্ছে দুনিয়া, রাস্কলনিকভ সিস্টার, রাস্কলনিকভের বোন সে। দুনিয়া ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট, প্রাউড অ্যান্ড গুড লুকিং অ্যাজ হার ব্রাদার। দুনিয়া সে হচ্ছে তার ভাইয়ের মতোই জ্ঞানী, ও তারপরে প্রাউড, অনেক অহংকারী, এবং একই সঙ্গে গুড লুকিং। বাট শি ইজ অলসো মোরাল অ্যান্ড কম্প্যাশনেট। কিন্তু সে আবার এসব গুণাবলী থাকার পরেও সে আবার অনেক নৈতিক এবং আবেগী একটা ক্যারেক্টার। শি ইজ ডিসিসিভ অ্যান্ড ব্রেভ। সে সিদ্ধান্ত নিতে পারে এবং অনেক সাহসী। এন্ডিং হার এঙ্গেজমেন্ট উইথ লুজিন হোয়েন হি ইনসাল্টস হার ফ্যামিলি অ্যান্ড ফেন্ডিং অফ এই ক্যারেক্টারকে উইথ গানফায়ার। বলা হচ্ছে যে সে সিদ্ধান্ত নেয়, সে একজন সাহসী এবং নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে,
সে লুজিনের সাথে তার যে এঙ্গেজমেন্ট সেটাকে সে শেষ করে দেয়, কারণ এই লুজিন সে তার ফ্যামিলিকে ইনসাল্ট করে এবং একই সঙ্গে সে এই এই ক্যারেক্টারটাকে সে গান ফায়ার দিয়ে আহত করে সেজন্য। এটার উচ্চারণ কি হবে? ভি ভিদ্রিগাইলভ। ভিদ্রিগাইলভ। এরপরে আছে আরকাডি। আরকাডিটা কি? এই আরকাডি ভিদ্রিগাইলভ এটাই দুনিয়াস ডিপ্রেভড ফর্মার এমপ্লয়ার। বলা হচ্ছে এইটা হচ্ছে দুনিয়ার আহ, মানে আগেকার একজন এমপ্লয়ার। এই ক্যারেক্টারটা হচ্ছে কি করে, অ্যাপিয়ার্স টু বিলিভ অলমোস্ট আনটিল দ্য এন্ড অফ দ্য নোভেল দ্যাট হি ক্যান মেক দুনিয়া লাভ হিম। সে বিশ্বাস করে যে সে দুনিয়াকে সে পটাইতে পারবে এবং আলটিমেটলি দুনিয়া তাকে ভালোবাসবে। এবং এই পুরো নোবেলের শেষ পর্যন্ত আমরা দেখি যে সে এটা বিলিভ করে। দ্য ডেথ অফ হিজ ওয়াইফ মারফা পেট্রোভনা has made him generous, but he is generally a threatening presence to both দুনিয়া and রাস্কলনিকভ। বলতেছে যে তার স্ত্রীর মৃত্যু তাকে অনেক জেনারেস করে তোলে, অনেক সহানুভূতিশীল করে তোলে, কিন্তু এই ব্যক্তিটাকে সবসময়ের জন্যই দুনিয়া এবং তার ভাই রাস্কলনিকভ দুইজনই অনেক হুমকি মনে করে তার প্রেজেন্সটাকে। এরপরে আসে দেখো ডিমিত্রি। ডিমিত্রি প্রোকোফাইস। এইটা আর কি দিমিত্রি, আমরা দিমিত্রি মানে জানি। তো এটা হচ্ছে রাসকলনিকভস এর ফ্রেন্ড, পোর এক্স স্টুডেন্ট। সেও হচ্ছে দরিদ্র এক সাবেক ছাত্র ছিল। হি রেসপন্ডস টু হিজ পভার্টি নট বাই টেকিং ফ্রম আদার্স বাট বাই ওয়ার্কিং ইভেন হার্ডার। সে তার আহ, দারিদ্রতাকে সে মেনে নিয়ে সে অনেক পরিশ্রম করে, সে অন্যদের কাছ থেকে কোনো কিছু যে ছিনিয়ে নেওয়া বা হত্যা করে কোনো কিছু নেওয়া এরকমটা সে করেনি। আচ্ছা, এটুকুই থাকে এটুকু। এবার আমরা পরের ক্যারেক্টারে যাই। দ্য কনজামটিভ ওয়াইফ অফ মার্বে মার্মেলাডভ। মার্মেলাডভের একটা কনজামটিভ ওয়াইফ, সে মূলত হয়তো অসুস্থ আর কি এরকম ছিল। এরপরে ক্যাটারিনা, এই ক্যারেক্টার আর কি, সিরিয়াস ইলনেস গিভস হার ফ্লাস্ট চিকস অ্যান্ড এ পারসিস্টেন্ট ব্লাডি কফ। আচ্ছা, এই এই ক্যারেক্টারটা মূলত একটা অসুখ হয়েছিল এবং সেই অসুখের কারণে তার চিকটা ফ্লাস্ট হয়ে যায়, মানে তার গালগুলো বসে যায় আর কি। এবং এ পারসিস্টেন্ট ব্লাডি কফ, এবং তার সব সময়ের জন্যই তার একটা রক্ত কফ উঠে, রক্ত কাশি এরকম। শি ইজ ভেরি প্রাউড অ্যান্ড রিপিটেডলি ডিক্লেয়ার্স হার অ্যারিস্টোক্রেটিক হেরিটেজ। সে খুবই গর্বিত এবং সে বারবার তার আহ, উত্তরাধিকার, মানে তার যে হেরিটেজ ছিল, তার যে ফ্যামিলিগত যে একটা অ্যারিস্টোক্রেটিক ঐতিহ্য ছিল, সেটা সে সবসময় ডিক্লেয়ার করে। এরপরে আরো ক্যারেক্টার রয়েছে, যেমন এই ক্যারেক্টারটা হচ্ছে ম্যাজিস্ট্রেট ইন চার্জ অফ ইনভেস্টিং দ্য মার্ডার। মার্ডারটার ইনভেস্ট করে, হচ্ছে ইয়ে করে আর কি, তদন্ত করে হচ্ছে এই ক্যারেক্টারটা। আমরা যদি এর পরে যাই, এগুলো আর কি অত বেশি ইয়ে ক্যারেক্টার না, এই জন্য। এই ক্যারেক্টারটা হচ্ছে অ্যালকোহলিক পাবলিক অফিসিয়াল হোম রাস্কলনিকভ মিটস অ্যাট এ ট্যাভার্ন। বলা হচ্ছে একটা ট্যাভার্নে, মানে একটা সরাইখানাতে এই লোকের সাথে আমাদের রাস্কলনিকভের দেখা হয়। এর পরেরটা হচ্ছে রাস্কলনিকভের মা। হ্যাঁ, এই যে এই ক্যারেক্টারটা, এটা কি পালসেরিয়া, পালসেরিয়া, এটা হচ্ছে রাস্কলনিকভের মা। এরপরে লুইজিন। লুইজিন হচ্ছে ওদের দুনিয়ার ফিয়ন্সে ছিল, যাকে সে ওই যে পরবর্তীতে ইয়ে করে আর কি, অ্যাভয়েড করে। এরপর আরেকটা হচ্ছে লুজিনস গার্ডিং রুমমেট। এই ক্যারেক্টারটা হচ্ছে লুজিনের রুমমেট আর কি এটা। এরপর রয়েছে ইভানোভা, অ্যান ওল্ড উইথার্ড পনবোকার হুম রাস্কলনিকভ কিলস। এটাই হচ্ছে ইভানোভা, যাকে আসলে রাস্কলনিকভ আমাদের প্রধান ক্যারেক্টার যে শুরুতেই হত্যা করে আর কি। এরপর রয়েছে অ্যালয়া, ইভানোভাস সিস্টার।
অ্যালয়া মানে এই যে এইটা আর কি, এটা হচ্ছে ইভানোভার সিস্টার, ইভানোভার বোন। তো যাকে হত্যা করে তার বোন হচ্ছে এই মেয়েটা, ইভানোভার সিস্টার সে। এরপরে এটা হচ্ছে রাসকলনিকভস ডক্টর অ্যান্ড এ ফ্রেন্ড অফ রাজু মিখিন, রাজু মিখিনের বন্ধু, এবং রাসকলনিকভের ডক্টর হচ্ছে এই এই লোকটা, জসিমভ, জসিমভ, জসিম ভাই আর কি, আমাদের জসিম ভাই। এরপরে রয়েছে এই আরেকটা ক্যারেক্টার, আহ কি নাস্তাসায়া, নাস্তাসা, এইটা, এইটা সংক্ষেপ তাদের নাম। এ সার্ভেন্ট ইন দ্য হাউস হোয়ার রাসকলনিকভ রেন্টস হিজ ক্লোসেট। রাসকলনিকভ একটা বাড়ি ভাড়া করে, সেই সেই বাড়ির সার্ভেন্ট হচ্ছে সে। এরপরে হচ্ছে এটা হচ্ছে পুলিশ অফিসার, গান পাউডার, দ্য পুলিশ অফিসিয়াল হোম রাসকলনিকভ এনকাউন্টার্স আফটার কমিটিং দ্য মার্ডার। অর্থাৎ মার্ডার করার পরে যার সাথে আসলে দেখা হয়, যে পুলিশের সাথে, সেই হচ্ছে পুলিশ অফিসার এটা। এরপর রয়েছে আলেকজান্ডার, এটা হচ্ছে এ জুনিয়র অফিসিয়াল ইন দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের জুনিয়র একটা অফিসার, হু সাসপেক্টস দ্যাট রাসকলনিকভ ইজ দ্য কিলার, এবং সেই সর্বপ্রথম রাসকলনিকভের রাসকলনিকভকে কিলার হিসেবে সন্দেহ করে। এরপর রয়েছে নিকোলাই ডেমেন্টিভ, a patient's a painter working in an empty apartment next to Aloya Ivanovas on the day of murder. এ একজন পেইন্টার, পেইন্টিং করে, সে কাজ করতেছিল, এবং সে হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে, একটা শূন্য খালি একটা অ্যাপার্টমেন্টে সে কাজ করতেছিল, এবং যেদিন ইভানোভা মারা যায় ঠিক সেই দিনটাতেও সে ওখানে ছিল আর কি। ইভানোভাদের যে বাড়ি, সেই বাড়ির পাশেই। এরপরে পলিনা নামে একটা ক্যারেক্টার, দ্য ওল্ডেস্ট ডটার অফ ক্যাটেরিনা ইভানোভা ফ্রম হার ফর্মার ম্যারেজ। এটা হচ্ছে ইভানোভার আহ, সবচেয়ে বড় মেয়ে, যেটা সে তার আগের হাজবেন্ডের থেকে পেয়েছিল আর কি, মেয়েটা। তো এই হচ্ছে আমরা ক্যারেক্টার পর্যন্ত জানলাম। সামনের দিন আমরা এই সামারিটা পড়বো, আমি এখানে মার্ক করে রাখলাম। সামনের দিন আমরা সামারি থেকে নিচের এই ঘটনাটা পড়ে আমাদের ইয়েটা শেষ করে ফেলবো। আর সামনের দিন থেকে আমি দেখি দু একটা করে নোট তোমাদের সাথে আলোচনা করব সামনের। আর সামনের দিনের ক্লাসটা হওয়ার পরে আমরা আবার কয়েকটা দিন ইয়ে পড়ে আসবো, ইএলটি পড়ে আসবো। ইএলটি পড়ে আসার পরে তো সামনের দিন তোমাদের এই এটা হবে, এটা হওয়ার পরে পরের দিন, সামনে শনিবারের পরে অর্থাৎ সামনে সোমবার থেকে আবার ইএলটি হবে। তো এই দুইটা শেষ করার পরে আমরা আবার প্রথম থেকে যত কোশ্চেন টোশ্চেন আছে সেগুলো পড়তে থাকবো। তোমাদের পরীক্ষা মে জুনে হবে, সেই হিসেবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। মে জুন ধরতে পারো, আর 4 মাস আছে, এটা ধরে পড়াশোনা করো। তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কি? না দিলেও দিবে হয়তো সামনের মাসের দিকেই। থার্ড ইয়ারে চলতেছে স্যার। তোমাদেরও দিয়ে দিবে সামনে সামনের মাসের দিকে। তো তোমরা ওইভাবে প্রিপারেশন নিও। আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের কিছু বলার থাকলে বলো, নইলে শেষ করে দিই আজকে এ পর্যন্তই। ইতি রহমান, আমি আমি বারবার যতবার দেখি আমি দেখি যে আইটি রহমান, পড়তে গেলে আমার শুধু এটাই মাথায় আসে, আইটি রহমান। আচ্ছা যাই হোক, তোমার তোমার নামটা খুব সুন্দর, এই ইতি, এই আইটিআই, এটা দিয়ে একটা দারুণ লোগো বানানো যাবে। তুমি যদি কোনোদিন কোম্পানি টোম্পানি দিতে পারো, দাও, তাহলে এখানে আইটিআই এটা দিয়ে খুব সুন্দর একটা লোগো বানানো যাবে। মানে যে এই জায়গাটা, এই আইটিআই এটা দেখে আর কি, এটা আমার মনে হয়। তো যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো। নেক্সট ক্লাস থেকে কথা হবে। আর তোমাদের পরিচিত কেউ যদি নিউ থার্ড ইয়ার থাকে যারা পড়তে চায়, তাদেরকে বলতে পারো আমাদের নিউ থার্ড ইয়ারের ক্লাস শুরু হলো আজকে থেকেই। তো কারো যদি থেকে থাকে তাহলে বলতে পারো, রেকমেন্ড করতে পারো। সো ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।